বন্ধ করে নিষিদ্ধ করে সেই দলের রাজনীতি বন্ধ করা যায়। যেমন জামাতকে নিষিদ্ধ করো, রাজনীতি বন্ধ করা যায় নাই। জামাতকে যখন নিষিদ্ধ করে আমি তার বিরুদ্ধে ছিলাম, শিবিরকে যখন নিষিদ্ধ করে আমি তার বিরুদ্ধে ছিলাম। এটা আমার ব্যক্তিগত অভিমত যে দল বন্ধ করে তার রাজনীতি বন্ধ করা যায় না। এবং আওয়ামী লীগকে বন্ধ করে আওয়ামী লীগের নেতৃত্বের অনেকের রাজনীতি বন্ধ হতে পারবে, কিন্তু তাদের যে রাজনৈতিক আদর্শের যে রাজনীতি সেটা বন্ধ করাটা খুব কঠিন এবং হবে বলে আমার মনে হয় না। এই যে একটা কঠিন সময় আপনি বলছিলেন যে এটা নিষিদ্ধ হবে বলে মনে হয় না, তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ মিছিল মিটিং করতেছে। একদিকে মিছিল মিটিং হচ্ছে, অন্যদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ। আওয়ামী লীগ কি ৭৫ পরবর্তী সময়ে আপনারা কি এই অবস্থার মুখোমুখি হয়েছিলেন কিনা? এভাবেই আপনারা, তখন তো নিষিদ্ধ হয় নাই, কিন্তু আপনারা কঠিন একটা সময় পার করছিলেন, তখন আপনারা কিভাবে ঘুরে দাঁড়ালেন? না, তখন আওয়ামী লীগ নামে কোন রাজনৈতিক দল ছিল, কারণ বঙ্গবন্ধু থাকতে ২৫শে জানুয়ারির পরে যখন উনি যখন বাকশাল করলেন, তখন তিনি একটা বক্তব্য দিলেন যে আমি আমার জীবনের শ্রেষ্ঠ সংগঠন যাকে সবচেয়ে ভালোবাসতাম সে আওয়ামী লীগকে আজকের প্রেক্ষাপটে আর প্রয়োজন নাই বলে তাকে আমি কবর দিলাম। আমি আওয়ামী লীগের সেই কবরের উপরে বাকশাল গঠন করব। কাজে আওয়ামী লীগ তখন ছিল। যখন জিয়াউর রহমান মার্শালের সময় দীর্ঘদিন সব দলের রাজনীতি বন্ধ ছিল। জিয়াউর রহমান সাহেব সে ১৯৭৬ সনের ১২ই আগস্ট বললেন যে আজকে থেকে তোমরা দরখাস্ত করতে পারবা এবং নভেম্বর মাস পর্যন্ত ৭৬-এর দরখাস্ত হবে, সেই দরখাস্তের ভিত্তিতে পার্টিকে পারমিশন নিতে হবে। আগে এই আইনটা ছিল না, এটা উনি অর্ডিন্যান্সের মাধ্যমে করলেন সায়েম সাহেব, এবং সবাই দরখাস্ত করলো। তখন বলা হলো বাকশাল নামে কোনো সংগঠন করা যাবে না, কোনো সংগঠনের জন্য দস্তখত করা যাবে না। আর একটা কথা হলো কোনো ব্যক্তির ইমেজকে ব্যবহার করার জন্য সেই ব্যক্তির নামও কোনো ম্যানিফেস্টোতে লেখা যাবে না, কারণ আওয়ামী লীগ এগুলো অনেক বিতর্ক হয়েছে। কাজে আওয়ামী লীগ বাধ্য হয়ে তখন বাকশাল বাদ দিয়ে আওয়ামী লীগের নামে নিজেকে রেজিস্ট্রেশন নিয়েছিল। ওই কিন্তু আবার আওয়ামী লীগ ফিরে আসলো। আওয়ামী লীগ কিন্তু বঙ্গবন্ধু নিজেই বন্ধ করে দিয়ে গেছিলেন, বিলুপ্ত করেছিলেন। এইটা অনেকে জানে, এমনি কথা টথা কয় এই দেশে আল্লাহ যে কি করবো, আল্লাহ কোন পথে নিব আমি বুঝলাম না, কইলো একটা বক্তৃতার ভাষায়। তো ওই আওয়ামী লীগ আসছে, ওই আওয়ামী লীগ ১৯৭৬ সনের ডিসেম্বর মাসে এসে জিয়াউর রহমান সাহেব এটা রেজিস্ট্রেশন পাকা করলো এবং তারপর থেকে পলিটিক্সটা, আওয়ামী লীগের পলিটিক্সটা আবার শুরু। এবং সেই পলিটিক্স যখন শুরু হয় তখন আওয়ামী লীগের সাজেদা চৌধুরী ছিলেন ভারপ্রাপ্ত সম্পাদিকা, সাধারণ সম্পাদিকা। তার দস্তখতে আওয়ামী লীগ ফিরত আসে, আর ভারপ্রাপ্ত সভাপতির নাম ছিল মহিউদ্দিন। এই কমিটির নেতৃত্বে আওয়ামী লীগ ফিরে আসে। এরপরে এই সময় দীর্ঘ চড়াই পার করে আপনি তখনও আওয়ামী লীগে ছিলেন, রাজনীতি এগিয়ে গেল। এই ১৫ বছরে আওয়ামী লীগ শাসন করলো, দেশ শাসন করলো শেখ হাসিনার নেতৃত্বে। তারপরে এই যে রাজনৈতিক পট পরিবর্তন হলো, যেভাবেই হোক পট পরিবর্তন হয়ে গেল, শেখ হাসিনা চলে গেলেন। এখন এই যে আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে, এই নিষিদ্ধের প্রক্রিয়াটাকে আপনি কিভাবে দেখেন? সন্ত্রাস দমন আইনে কোনো দলকে নিষিদ্ধ করার কোনো সুযোগ বোধহয় আমি দেখি নাই। আর কি এইটা শুনেন, আমি ওই দিনও বলছি, আপনার সাথে বলছি কিনা জানি না, একজন বাউল গায়ক ছিল, বিখ্যাত বাউল গায়ক, সে সবার গুরু, উনি সবার গুরু ছিলেন। ইভেন জালাল খা উকিল মুন্সিরও গুরু ছিলেন, শাহ আব্দুল করিমেরও গুরু ছিলেন। তার নাম হলো রশিদ উদ্দিন, বাড়ি নেত্রকোনা। তার একটা গান আছে, হাকিম হয়ে হুকুম করো, পুলিশ হয়ে ধরো, সর্প হয়ে দংশন করো, উজা হয়ে যাও। এই গানটা আবার বিখ্যাত শিল্পী আব্দুল জব্বার সাহেব গাইছিলেন। এই আওয়ামী লীগ বন্ধ করার পিছনে যে নাটকটা হয়েছে সেটা হলো ওই হাকিম হয়ে হুকুম করো, পুলিশ হয়ে ধরো। সরকারি নির্দিষ্ট কিছু লোককে বলেছে এবং নির্দিষ্ট একজন ছাত্র নেতা বা যুব নেতাকে বলেছে যে তুমি এইভাবে আইসা আমার বাড়ির সামনে আসবে,
আইসা জ্যৈষ্ঠ মাসের আম কাঁঠাল খাওয়ার মতো নতুন জামাই রে যে কম ভাবে শ্বশুর শাশুড়িরা আদয় করে, তোমাদেরকে ঠান্ডা পানি পাঠাবো, তোমাদেরকে কোকা কোলা পাঠাবো, পরে বিরিয়ানিও খাওয়াবো, তোমরা আইসা কিছু স্লোগান দিবে। এটা টোটাল প্ল্যান। এবং তারপরে তোমরা শাহবাগে চলে যাবা। সেই শাহবাগে যাওয়ার পরে যখন লোক হবে না মনে হলো, তখন আর একটা কালো শক্তি, আমি সবসময় যেটাকে বলি তার ছাত্র সংগঠন, তাদেরকে আনা হলো। তাদের নির্দিষ্ট কিছু লোক আছে, হ্যাঁ নির্দিষ্ট, এবং তাদের মিছিল খুব কম সময়ে সবচেয়ে বেশি বড় হবে, এমনকি বিএনপির চেয়েও কম সময়ে বেশি বড় হতে পারে, কিন্তু এর চেয়ে লোক আর বাড়বে না। তাদের মিছিলে যদি 10,000 লোক হয়, এরা 10,000 একজন লোক করতে আরো 5 বছর লাগবে। এই 10,000-এর মধ্যে তারা সীমাবদ্ধ থাকবে। এই যে নির্দিষ্ট একটা শক্তি, সেই শক্তি দেশে দাঁড়ালো এবং বিভিন্ন ধরনের স্লোগান প্রোগান দিল। এগুলো আমি বলছি। গোলাম আজমের বাংলা, গোলাম আজমের তো কোনদিন বাংলাদেশেই ছিল। গোলাম আজম তো প্রথম যে লোকটি, প্রথম যে ব্যক্তি জল্লাদ টিক্কা খানের সঙ্গে দেখা করলো, ছবি আছে, আপনি ছবিটা দেখান না, টিক্কা খানের সঙ্গে প্রথম যে দেখা করলো, গণহত্যা করতে হবে বাঙালি জাতিকে, তার নাম হলো গোলাম আজম। সেই গোলাম আজমকে বানাইলো গোলাম আজমের গোলাম আজমের তো বাংলা না, গোলাম আজম তো হলো পাকিস্তান। এই পাকিস্তানে নভেম্বর মাসে গিয়ে আর ফেরত আসেন নাই গোলাম আজম। মধ্যপ্রাচ্যে তারপরে লুকায়া চলে গেলেন, বছরের পর বছর বাংলাদেশের নামে কুৎসা রটনা করলো সমস্ত মুসলিম দেশগুলোতে। সৌদি আরবকে বিষাক্ত করে তুললো গোলাম আজমের প্রচার, যে কারণে 75-এর 15ই আগস্ট পর্যন্ত কোন মুসলমান বাংলাদেশ থেকে সৌদি আরবে নিজেদের দেশের নামে হজ করতে যেতে পারে নাই, অন্য দেশের ভিসা নিয়ে যাইতে হচ্ছে। এগুলো আপনারা জানেন কিনা, কে কে জানে আমি জানি। গোলাম আজমরা এমন করছে, একটা টাকা যাতে মধ্যপ্রাচ্য থেকে আমাদের দেশের দুঃসময়ের গরিব মানুষদেরকে না দেয়। এমনকি 74 সনে যখন হাজার হাজার লোক না খায় মারা গেছে, এই সময় গোলাম আজম সহ জামাত ইসলামের লোকেরা একদম পারস্য থেকে ধরে, ইরান থেকে ধরিয়া মিশর পর্যন্ত যে মধ্যপ্রাচ্য, সেইখানে সেই সব নাম রটনা করে বাংলাদেশকে ভিক্ষুকে পরিণত করছে এবং বাংলাদেশের মানুষকে বুঝাইছে বাংলাদেশের মানুষ হলো সব ইন্ডিয়ার করতলগত দালাল। কাজেই গোলাম আজমের যে বাংলাদেশ বলা হয়, কাদের মোল্লার বাংলাদেশ ইত্যাদি ইত্যাদি, এইসব স্লোগান এখন সুযোগের সময়ে যারা দেয় তাদেরকে একদিন ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হতে হবে। এটা কোনোদিনই গোলাম আজমের বাংলাদেশ হবে না, এটা হবে মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ, মুক্তিযুদ্ধের বাংলাদেশ। কাজেই গোলাম, এবং আমি দেখলাম খুব ভাগ্যবান আমি যে তাদের ভিতরে থেকে একদল ছেলে আমার সোনার বাংলা আবার এই সঙ্গে সঙ্গে গান গাইলো। ওরা আবার বাধা দিল, সেই বাধা উপেক্ষা করেও তারা গান গাইলো এবং পরের দিনও গান গাইলো। সেই ছেলে মেয়েরা দেখলাম এরা যেন জালিমের ঘর থেকে আলী, রাজাকারের ঘরের এরা মুক্তিযোদ্ধা। কাজে এদেরকে আমি আমার ছেলেদেরকে দোয়া করি এবং আমি বলি, বাবারা তোমরা বেঁচে থাকো, মা বাবারা, মায়েরও দেখলাম গান গাইছে, আমার আয়ু নিয়ে তোমরা বেঁচে থাকো। এটাই বাংলাদেশ, যে বাংলাদেশ মুক্তিযুদ্ধ হয়েছিল, যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত ছিল আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কাজেই এইসব স্লোগান দিয়া ওই আওয়ামী লীগ বন্ধ করছে, সেটা তাদের ব্যাপার। এইসব স্লোগান যারা দিছে, ইউনূস সাহেব যদি মুক্তিযুদ্ধের পক্ষের লোক হয় এবং মুক্তিযুদ্ধকে যদি উনি ভালোবাসে, আমি বলতে চাই না উনি ভালোবাসে না, এখনো বলার সময় আসে নাই, তবে এদেরকে অ্যারেস্ট করা উচিত, নির্দিষ্টভাবে এদেরকে অ্যারেস্ট করা উচিত। এবং এই ধরনের স্লোগান যাতে বাংলাদেশে আর না দিতে পারে। যে যার যার পলিটিক্স করবে, কেউ ইসলামের পলিটিক্স করবে, কেউ কমিউনিস্ট পলিটিক্স করবে, কেউ গণতন্ত্রের রাজনীতি করবে, কেউ সমাজতন্ত্রের রাজনীতি করবে, কিন্তু বাংলাদেশকে মেনেই করতে হবে। একটা প্রশ্ন করতেই চাই, তাইলে আপনি কি দেখছেন এই যে 35-40% আপনি বলছিলেন যারা সমর্থক এবং তারা একটা আদর্শ ধারণ করে, আদর্শ লালন করে, তাদের ভবিষ্যৎ কি হবে? তারা কি অন্য দলে ছুটে যাবে? আপনার কাছে সেটা মনে হয় কিনা? আমি একটা কথা বলি, 15 বছর শেখ হাসিনা চেষ্টা করছে বিএনপি কে একদম ধ্বংস করে দেওয়ার জন্য। হাজার হাজার বিএনপির নেতা কর্মী জেলে গেছে, গুম হইছে, মার খাইছে, মামলা খাইছে, কিন্তু একটা বিএনপি কর্মী যেমন আওয়ামী লীগ থেকে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করে নাই। আওয়ামী লীগও এমন একটা দল, মরুক আর মারুক, বাসক আর যাই করুক, ভাত খাক আর উপবাসে থাক,
আওয়ামী লীগের কোন কর্মী অন্য দলে যাবে বলে আমি মনে করি। এটা আমি এদেরকে চিনি বলে এদেরকে চিনি। আওয়ামী লীগের ফাউন্ডেশনটা এরকম, রাইট অর রং, আওয়ামী লীগের কর্মী কোন দলে যাবে এটা আমি বিশ্বাস করি না, এবং যাবেও না, এটা যাবে না। এবং এই 20% মানুষ যেটা হবে ইলেকশনের সময়, আওয়ামী লীগকে ইলেকশন করতে দেওয়া যাবে না, যারা বলতেছে যদি না দেয় নির্বাচন কমিশন রেজিস্ট্রেশন বন্ধ করে, নৌকা মার্কা যদি না থাকে, 1 নম্বর হলে এরা কেউ ভোট সেন্টারে যাবে না নৌকা না থাকলে। আর যদি তারা সিদ্ধান্ত নেয় ভোট সেন্টারে যাবে, তখন গিয়া দেখা যাবে জামাত ইসলাম হোক বা বিএনপি হোক, যে রাজনৈতিক দলগুলো ইলেকশন করব, তারা গিয়া ভোট পাওয়ার জন্য, পাস করার জন্য তাদের কাছে গিয়ে হাত জোর করে দাঁড়াইতে হবে, কারণ তাদের ভোটের সংখ্যাটা নিতান্ত কম না। আমার ধারণা সবকিছু বাদ দিলেও এখনো বাংলাদেশে 25% ভোট আওয়ামী লীগের আছে। কেন আপনার এত কম কেন মনে হয়? কাজেই আমার কম মনে হয় যে নেতারা ভাইগে গেছে। আমি শুনছি সেই নেতার সংখ্যা 15,000, যারা দেশে বিদেশে ভাইগে আছে। দেশে বিদেশে যারা ভাইগে গেছে অনেকে বলে, আমি জানি না। এবং যারা এখন পর্যন্ত যে 9 মাসে বা 10 মাসে একটা লোক কোথাও থেকে একটা কথা আওয়াজ দিতে পারে না, এই সরকার কিন্তু ফ্যাসিস্ট সরকার না, করে দেখলেই মেরে ফেলে, জেলে নিতে পারে। একটা লোকে আওয়াজ দিতে পারে না আমি আসি রে, আমি আসি রে বঙ্গবন্ধুর পক্ষে, হাসিনার পক্ষে। এক হারামজাদা কি কথা কইছে। এদের মধ্যে ভীরু কাপুরুষ, এরা আবার বঙ্গবন্ধুর দল করে বা বঙ্গবন্ধু আদর্শ করে বলে বলে। হ্যাঁ, একটা লোকে আওয়াজ দিছে, এই কারণে আমি বলছি আর কি, এদের ভোট কমবে এই কারণে। অনেকেই ভীত হইয়া ঘরে বসে থাকবে, অনেকেই ভোট দিতে যাবে না, ইত্যাদি ইত্যাদি কারণে আমি বলছি তাদের ভোটটা যতই হোক 25-এর নিচে আসবে না। কারণ 79 সনে বাংলাদেশে আওয়ামী লীগের ভোটের পরিমাণ ছিল, জিয়াউর রহমান সাহেবের সময় প্রথম পার্লামেন্ট ইলেকশনে আওয়ামী লীগের ভোটের পরিমাণ ছিল 30%। তখন আর দুঃসময় ছিল। এই দুঃসময়ে 25 থেকে 30% ভোট আওয়ামী লীগের থেকে যাবে। আর এই ভোটটা হলো নির্ধারক শক্তি আগামী দিনে কে রাষ্ট্র ক্ষমতায় আসবে। আওয়ামী লীগ ইলেকশন করুক আর না বা করতে দেওয়া হোক বা না দেওয়া। তাইলে আপনি আওয়ামী লীগের ভবিষ্যৎ দেখছেন যে তারা ঘুরে দাঁড়াবে? আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে কিনা, আওয়ামী লীগের রাজনীতি ঘুরে দাঁড়াবে, বুঝতে হবে। আমারে অনর্থক বিপদে ফেলায়েন না। আওয়ামী লীগের রাজনীতিতে আসবে। আওয়ামী লীগের রাজনীতি এমন কোন মহান ব্যক্তি থাকতে পারে যার শরীর দুধের মতো সাদা, এমন কিছু ব্যক্তি যারা বলতে পারে যে আমরা মুক্তিযুদ্ধের রাজনীতি করে জাগো 71, জাগো 71 এই কথা কয়ে অনেকে নামতে পারে। আর জাগো 71 কইলেই মানুষ বুঝবো এই রাজনীতি কি রাজনীতি হবে। আপনি কি আমার কথাটা, আওয়ামী লীগ কইলো না, জাগো 71। হ্যাঁ, স্বাধীনতা অমর হোক এই নামেই নামলো। বুঝছেন কি আপনি কথাটা? পরিষ্কার। এ হলো কথাটা। হইতে পারে এমন সাদা মানুষ, কিছু একদম সাদা মানুষ বাংলাদেশে আওয়ামী লীগের পক্ষে নাই, যারা মনে করে, এরা আমার মনে হয় না সঠিক বিবেচনা করে। আছে, এখনো আছে, চুপে চাপে আছে, ভয়ে আছে, জেলখানায় যাইতে চায় না, সেই কারণে চুপে চাপে আছে। আমরা তো দেখলাম আইবি, সেলিনায়াত আইবি, আমরা নানা আলোচনা শুনছিলাম যে সেলিনায়াত আইবি কে ফ্রন্টে নিয়ে আসা হবে, এবং তিনি 9 মাস তো বাসায় ছিলেন। হঠাৎ করে তাকে গ্রেফতার করা হলো। কোনো মামলা মোকদ্দমা তার বিরুদ্ধে নেই, কোনো দুর্নীতির অভিযোগ দিয়েও তাকে পাওয়া যায় নাই, আওয়ামী লীগের সময় পাওয়া যায় নাই, এখনো পাওয়া যায় নাই, তাকে গ্রেফতার করা হলো। এইরকম নেতাদেরকে তো ধরে ধরে গ্রেফতার করে ফেলবে, তাইলে জাগো 71 কেমনে হবে? আমি একটা কথা বলবো, আইবির জনপ্রিয়তা আছে এই ব্যাপারে আমি অস্বীকার করি, কিন্তু আইবির রাজনৈতিক, জাতীয় রাজনৈতিক যোগ্যতা সম্পর্কে আমার খুব বড় ধারণা আছে। এটা বললে ভুল হবে। তাইলে তাকে নষ্ট করা হবে, নষ্ট করা হবে মানে তাকে, আমি মনে করি তার যে রাজনীতিতে চলতেছে এটাকে বাধাগ্রস্ত করা। আইবি জাতীয় রাজনীতি করার মতো রাজনৈতিক নেতা না। যদি রাজনৈতিক নেতা সেই রাজনীতি করতো, তাইলে ঘরে থেকে কেন যে বৈশা ছিল, কিছুই কয় নাই, অ্যারেস্ট হয়েছে, এই কথাটা তো অসুন্দর কথা। বরং বলা হবে 10,000 মানুষ নিয়ে নাম ছিল আইবি, সেই কারণে তাকে অ্যারেস্ট করছে। ওইটা হইলে বুঝতাম যে সে জাতীয় নেতৃত্ব দিতে পারে। তাকে অ্যারেস্ট করছে পরে দল মত নির্বিশেষে সবাই গিয়া, যেহেতু সে অনেক বেশি ব্যক্তি জনপ্রিয়,
ব্যক্তি জনপ্রিয়, সেই কারণে দলমত নির্বিশেষে সবাই তাকে গিয়ে অভিনন্দন জানাইছে এবং সেভ করার চেষ্টা করছে। কিন্তু আজ আইবির যে রাজনৈতিক সেগাসিটি বা দেশকে দেশকে রাজনৈতিক নেতৃত্ব দিতে হইলে এমন তো করতো যদি কেউ জি হ্যাঁ বলেন না আমি দেশকে রাজনৈতিক নেতৃত্ব দিতে হইলে প্রথম আমি বুঝতেছি না, ডিস্টার্ব হচ্ছে, বলেন আবার। মানে আপনি বলছিলেন যে সেলিনা তাইবির কথা বলছিলেন, দেশকে নেতৃত্ব দিতে হলে, এরপরে বোঝা যাচ্ছিল না কথাটা। দেশকে নেতৃত্ব দিতে হইলে যে হাইট, ন্যাশনাল হাইট থাকা দরকার। নির্বাচনে নারায়ণগঞ্জের মেয়র হওয়া, সিটি কর্পোরেশনের, এটার জনপ্রিয়তার কোনো সীমা নাই। কিন্তু দেশকে নেতৃত্ব করতে হলে যে সাংগঠনিক হাইট দরকার, সেই হাইট আইবির হয়েছে কিনা আমার প্রশ্ন আছে। তাইলে এই যে 10,000 মানুষ তার পিছনে দাঁড়াইছিল, সেই 10,000 মানুষ নিয়ে আরো 5 মাস আগে থেকে মিছিল করে তার অ্যারেস্ট হওয়া উচিত ছিল, আমি মনে করি। প্রতিবাদ আমার কথাটা রয়ে গেছে। আইবি আস্তে আস্তে আরো সামনে আসবে এই কারণে যে নারায়ণগঞ্জ হইল আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা এই সময়ের প্রধান ব্যক্তি হুসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে নারায়ণগঞ্জে প্রথম আওয়ামী লীগটা সৃষ্টি হয়েছে উসমান আলীর মাধ্যমে, খান সাহেব উসমান আলীর মাধ্যমে। কাজে নারায়ণগঞ্জের একটা ঐতিহ্য আছে, আইবি সামনে আসবে, এটা আমি মনে করি, নেতৃত্বে আসবে একেবারে। অনেকে বলছেন যে আপনি যেটা বলছিলেন যে এই 9 মাসে কেউ ঘুরে দাঁড়াতে পারলো না, কেউ সাহস করে আসলো না। অনেকেই বলছেন যে হারে মব তৈরি হয়েছে, মবের ভয়ে অনেকে হয়তো সাহসটা দেখাচ্ছেন না। এর ইতিমধ্যে অনেকে দাবি করেন যে 3,000-এর বেশি নেতাকর্মী মারা গিয়েছেন এই কয়েক মাসে, যার ফলে ভয় আতঙ্ক তো একটা থাকেই। আপনি যদি মবকে ভয় আপনি অঙ্কের শিক্ষক, অঙ্কটা তো আপনাকেই মিলাইতে হবে, যত কঠিন অঙ্কই হোক, তা না মিলাইতে পারলে তার অঙ্কের মূল শিক্ষক আপনি হইতে পারবেন না। অঙ্কটা তো আপনাকে মিলাইতে হবে যে মবকে আপনি কিভাবে মোকাবেলা করবেন। এটা কি 9 মাস লাগে নাকি মবকে মোকাবেলা করতে? আমি তো মনে করি না 9 মাস লাগে না। কিন্তু লাগছে এই কারণে আপনারা রাজনীতিটাকে সঠিকভাবে করতে এইটা কেউই করতে পারতেছে না। আর আওয়ামী লীগ 15 বছর, ওই যে আমি বলছি আওয়ামী লীগের লিখতে 10 বছর সময় লাগবে, আমি বলছি না আপনাকে আগে? হ্যালো, আমি কি আপনাকে বলছি আওয়ামী লীগের এই কথাটা বলছি? এখনো সময় আসে নাই যে আওয়ামী লীগের নির্দিষ্ট একদল লোক দ্বারাই আওয়ামী লীগ করবে, সেই সময়টা আসে নাই। সেটা পুলিশ অ্যারেস্ট করতে হবে না, মবও লাগবে না। এটা লোকলজ্জার কারণেই তারা পারবে না, কারণ তারা কাজ খুব ভালো করে, অনেকেই কাজ খুব ভালো করে নেয়। স্থানীয়ভাবে একদম থানা লেভেল পর্যন্ত অনেক নেতা অপ্রিয় এবং অজনপ্রিয় হয়ে গেছে মানুষের কাছে। এদেরকে দেখলেই মানুষ মনে করে তোমরা আর আইসো, এই কারণেই তারা নামতে পারতেছে না। তার মানে আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধের রাজনীতির ভবিষ্যৎ আপনি উজ্জ্বলই দেখছেন? আওয়ামী লীগের আর মুক্তিযুদ্ধকে আমি টোটাল একসাথে দেখি না। মুক্তিযুদ্ধ ইজ মুক্তিযুদ্ধ, আমার কথা না। আর আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে এক সময় লিড করছে, ত্বরান্বিত করছে এবং মুক্তিযুদ্ধের মূল নেতৃত্বকারী দল ছিল। কিন্তু আওয়ামী লীগ এই মুক্তিযুদ্ধ, এটা আবার ঠিক না। কাজেই মুক্তিযুদ্ধের রাজনীতি থাকবেই, আমি একা থাকলেও থাকবে, আল্লাহর রহমত। আমি একা থাকলেও মুক্তিযুদ্ধের রাজনীতি থাকবে। এবং আপনি দেখতে পারেন যে একদিন খালি আমরা কিছু লোক মিলে যারা আছে এই দেশে, মুক্তিযোদ্ধারা যারা আছে, বেশি না, 1 লাখ আছি মাত্র, 1,17,000। এই 1,17,000 মিললে একদিন ডাক দিব যে যারা যারা মুক্তিযুদ্ধ বিশ্বাস করো, আসো সোহরাওয়ার্দী উদ্যানে একটু গিয়া ঘন্টা খানেক বসি নীরবে নিবৃতে। হ্যাঁ, আর
জোর গলায় গানটা গায়, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এতটুক সময় 5 মিনিট তোমরা সব মুক্তিযোদ্ধা আসো, তাইলে আপনি বুঝতে পারবেন মুক্তিযোদ্ধা শুধু 1,17,000 না, 17 কোটি মানুষ মুক্তিযুদ্ধের সাথে। কাজে মুক্তিযুদ্ধ অনেক মহান ব্যাপার। একেবারে পরিষ্কার। একটু আগাতে চাই সামনের দিকে। বিএনপির একটা বেসামাল অবস্থা। বিএনপি বলেছিল আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই না, আমরা চাই আওয়ামী লীগ মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করুক। এটা গত 9 মাস তারা বলেছেন। আর যেদিন নিষিদ্ধ হলো আওয়ামী লীগের কার্যক্রম, সেদিন সালাউদ্দিন সাহেব বলেন আমরা 9 মাস আগেই বলেছিলাম যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন, কার্যক্রম নিষিদ্ধ করেন। তারপর পরই আমরা দেখলাম বিএনপি মহাসচিব একটা স্টেটমেন্ট দিলেন, সেখানেও তিনি কৃতিত্ব নিলেন যে আমরা আগেই সরকারকে লিখিত জানিয়েছিলাম যে নিষিদ্ধ করেন। এখন বিএনপির নিজেরই তো একটা বেসামাল অবস্থা। সরকার কালকে মির্জা আব্বাস বললেন কুমিল্লাতে যে সরকার বিএনপিকে এক ধরনের পাত্তাই দিচ্ছে না, হ্যাঁ, এক ধরনের আমলেই নিচ্ছে না বিএনপিকে। নির্বাচন তো বহু দূরে, এইভাবে নির্বাচন আদায় করা যাবে না, এই সিন্দাবাদের বুড়োকে সরিয়েই নির্বাচন আদায় করতে হবে, ওনার ভাষা অনুযায়ী বললাম। শুনেন, জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জনাব সালাউদ্দিন আহমদ, জনাব মির্জা আব্বাস, তারা হলেন আমাদের দলের স্থায়ী